স্টক মার্কেটের মধ্যে কারো সাধ্য নাই যে সে মার্কেটটার সিচুয়েশন চেঞ্জ করবে। সাইকোলজি ছাড়া আপনি কখনোই ট্রেডিংয়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন না, এটা ইম্পসিবল। অনেক সময় কনফার্মেশনের পরেও ট্র্যাপে পড়বেন, কোনো সমস্যা নাই, পড়তে হয় 1-2 বার। সো যদি আপনি এরকম ট্র্যাপে পড়েন, আমি ট্রিক শিখাই দিচ্ছি। আপনি মোবাইলে ট্রেড করতে পারেন, তো কী হয়েছে? আমার শুরুটাও মোবাইল দিয়ে হয়েছে ভাই, এত প্যারা খাওয়ার কিছু নাই। মাঝে মাঝে আপনার মনে হবে যে ভাই আমার কাছে কিছু নাই, আমি একটা ফেলিয়ার, তখন আপনাকে কাজ করে যাইতে হবে। দ্যাটস হাউ আ গ্রেট ম্যান ডু। আমি একটা প্রাইভেট জেট কিনবো, আমি একটা প্রাইভেট ইয়ট কিনবো, সো এগুলো আমার ড্রিম। আমি ওই ড্রিমের জন্য কিন্তু বেঁচে আছি। আমি যদি নিজেকে কমফোর্ট জোনের মধ্যে ঢুকাই ফেলি যে ভাই মান্থলি তো ভালো টাকা ইনকাম করস তুই, দরকার কি গ্রো করার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা মূলত ফরেক্সের যে সেশনটা শুরু করছি, আমরা ফরেক্সের একটা পার্ট আমরা অলরেডি আপলোড করছি। আজকে আমরা লাস্ট পার্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একদম প্রসেস আকারে স্টেপ বাই স্টেপ গাইড আকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মধ্যে। গত ভিডিওটা যারা দেখেননি অবশ্যই মেক শিওর করবেন ওই ভিডিওটা যাতে দেখে আসেন, কারণ ওই ভিডিওটা যদি না দেখেন তাহলে তো আপনি ফরেক্সের সেশনের দিকে আগাতে পারবেন না, আপনি ফরেক্স লার্নিংটা ভালোভাবে বুঝতে পারবেন না। সো ফার্স্টে ওই ভিডিওটা দেখেন, এরপরেই এই ভিডিওটা জাম্প করেন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রি, ভিডিও ইজ ফ্রি। আমি শুধু চাচ্ছি আপনাদের থেকে একটু সময়, যে সময়টা আপনারা প্রোভাইড করলে আপনারা ভ্যালুয়েবল হবেন ইনশাল্লাহ, এতটুকু আমি আশ্বাস দিতে পারি। সো এখন যদি আপনাদের কাছে সময় না থাকে, আপনারা যদি ব্যস্ত থাকেন, ভিডিওটা একটা লাইক দিয়ে সাইডে রেখে দেন। এরপর যখন আপনি ফ্রি হবেন তখন খাতা কলম নিয়ে বসেন এবং ভিডিওটা দেখেন, যাতে করে আপনি ক্লাসগুলো নোট করতে পারেন। কারণ এগুলো যদি আপনি নোট না করেন তাহলে আগামীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি এগুলো ভুলে যাবেন। এটা স্বাভাবিক, যারা ফরেক্স ট্রেডিং করে, যারা এগুলো শিখে, আমিও যখন শিখছি আমারও হাজার হাজার নোট আছে আল্লাহর রহমতে। সো আপনারাও নোট করতেই হবে, নোট করা ছাড়া আসলে এসব কনসেপ্ট ভালোভাবে আয়ত্তে আনা যায় না ইনশাল্লাহ। সো চলেন আমরা শুরু করি। ফার্স্টে আমরা ট্যাবের স্ক্রিনে আসি। আমরা মূলত যেই দিন শুরু করছিলাম আমাদের মেইন ক্লাসগুলো ছিল ফরেক্স কোর্স, আমরা অ্যাকাউন্ট ওপেন করা শিখছি, এরপরে আমরা ওয়াচ লিস্ট, মেজর পেয়ার, মাইনর পেয়ার সব কিছু শিখছি, পি প্লট, লেভারেজ, এন্ট্রি, এক্সিট, স্টপ লস, ট্রেলিং, পেন্ডিং অর্ডার, এভরিথিং আমাদের শেখা শেষ। তারপরে ইভেন্টসের মধ্যে এফডি ইভেন্টস আমরা শিখছি। এরপর এবার আমাদের এই পার্ট 2-র মধ্যে আমরা টেকনিক্যাল সেটআপ সম্পর্কে আলোচনা করব। টেকনিক্যাল নিয়ে আমরা কীভাবে মার্কেটটাকে পড়তে পারবো, টেকনিক্যাল যে অ্যানালাইসিসগুলো আছে অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা ব্যাক টেস্টিং শিখবো, কেন ব্যাক টেস্টিং ইম্পর্টেন্ট, কী কারণে আমরা ব্যাক টেস্টিং করবো, এগুলো আমাদের শিখতেই হবে। এটা শেখা ছাড়া আমরা ভালো করতে পারবো না ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে। এরপর আমরা সাইকোলজি অ্যান্ড এক্সপ্লেনেশন। সাইকোলজি হচ্ছে ট্রেডিংয়ের কোর নলেজ, ঠিক আছে? সাইকোলজি ছাড়া আপনি কখনোই ট্রেডিংয়ের মধ্যে ভালো কিছু করতে পারবেন না, এটা ইম্পসিবল। কারণ যদি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস 50% হয়, বাকি 50% হচ্ছে আপনার সাইকোলজি, ঠিক আছে? আর যদি আপনি বলেন যে ট্রেডিং আপনার কত 20% টেকনিক্যাল অ্যানালাইসিস হলে বাকি 80% হচ্ছে সাইকোলজি। সাইকোলজি এত বেশি ইম্পর্টেন্ট। সো মেক শিওর করেন ভিডিওটা যাতে লাস্ট পর্যন্ত দেখেন ইনশাল্লাহ। চলেন আমরা শুরু করি। এবার আমরা একটু কম্পিউটার স্ক্রিনে আসি। আমরা ফার্স্টে কী শিখবো? আমরা ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো, ঠিক আছে? এখন আমি সহজভাবে আপনাদেরকে কয়েকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলি। প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ ক্যান্ডেল। ক্যান্ডেল হচ্ছে মার্কেটের মধ্যে যেই ক্যান্ডেলগুলো ফর্ম হয়, যেই আপ অ্যান্ড ডাউন আমরা যে ক্যান্ডেলগুলো দেখি, এগুলোই হচ্ছে ক্যান্ডেল। একদম সিম্পল, এটার কোনো সংজ্ঞা দেওয়ার প্রয়োজন মনে করি না আমি, ঠিক আছে? কারণ সংজ্ঞা যদি অতিরিক্ত শিখতে যান তাহলে আপনার নলেজ থেকে বের হয়ে যাবে। একদম সিম্পল, এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা মার্কেটকে পড়ি। চলেন এবার এই ক্যান্ডেল, রেড ক্যান্ডেল অ্যান্ড গ্রিন ক্যান্ডেল দুইটা হয়। গ্রিন ক্যান্ডেল যেটা, এটা কি বুলিশ ক্যান্ডেল, আর যে রেড ক্যান্ডেলটা আছে এটা কি বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, সো এই বুলিশ ক্যান্ডেলটা যদি আমরা একটু খেয়াল করি, বুলিশ ক্যান্ডেলের কাজ কি? মার্কেটকে উপরে নেয়। এখন উপরে নেওয়ার জন্য আমাদেরকে ক্যান্ডেলের জাজ করতে হবে, ক্যান্ডেলটা পাঠতে হবে। ক্যান্ডেলের ওপেন কোন জায়গা হয়? সব সময় বুলিশ ক্যান্ডেলের ওপেন হবে কোন জায়গায়? নিচে ওপেন হবে। নিচে ওপেন হওয়ার পরে বুলিশ ক্যান্ডেল সবসময় নিচের দিকে যায়, ঠিক আছে? ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে নিচে গেছে, নিচে যতটুকু যাবে ওইটা কি আমাদের হবে? লো পয়েন্ট। ওইটা আমাদের কী হবে? লো পয়েন্ট। এরপর মার্কেট প্রেশার দেয় উপরে, কারা নেয়? বায়াররা নেয়। বায়াররা প্রেশার দিয়ে কোন জায়গায় নেয়? উপরে নেয়। সো উপরে যতটুকু যাবে সেটা হবে আমাদের কি? উপরে কি থাকে? হাই, খুবই স্বাভাবিক। এরপর মার্কেট একটু নিচে নামে এই জায়গায় ক্লোজিং দিছে। ক্লোজিং তো আর একদম উপরে দেয় না, একটু নিচে নামে ক্লোজিং দেয়। সো এটা আমাদের কি? ক্লোজিং পয়েন্ট শেষ। এটাই হচ্ছে আমাদের একটা বাইং ক্যান্ডেল। ওকে, সো বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট ফার্স্টে ওপেন হয় নিচ থেকে, একটু নিচে যায়, যেটা হচ্ছে লো, উপরে যায় এটা হচ্ছে আমাদের হাই, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। আর যে বডিটা থাকবে এটা হচ্ছে আমাদের রিয়েল বুলিশ বডি, আর মার্কেট উপরে নিচে যাবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এবার গ্রিন ক্যান্ডেল যে জায়গায় ক্লোজ হয় ওই জায়গা থেকে রেড ক্যান্ডেল ওপেন হয়, ঠিক আছে? আর রেড ক্যান্ডেল ওপেন হওয়ার পরে কোন জায়গায় যায়? একটু উপরে যায়, কারণ একটা হাই বানায়, ঠিক আছে? আশা করি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে। সো একটা হাই বানানোর পরে মার্কেট আবার লো বানায়, লো ক্রিয়েট করার পরে মার্কেট এসে ক্লোজিং প্রাইস দেয়। তাহলে আমরা কি বুঝলাম? এই দুইটা ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হবে, উপরে যাবে, আর রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হবে, নিচে যাবে। দ্যাটস ইট। এরপর আমরা কয়েকটা চার্ট প্যাটার্ন দেখি। এই জায়গায় একটু খেয়াল করি, আমরা চার্ট প্যাটার্নগুলো আমরা একটু ভালোভাবে দেখি।
আবার এই সাইডে এবার আমরা একটু খেয়াল করি, এবার আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখি, ঠিক আছে। এবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে কী আছে এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমত হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার। এই দেখেন রিভার্সাল যে লেখাটা আছে, এই রিভার্সাল মানে কি, বুলিশ রিভার্সাল অ্যান্ড বিয়ারিশ রিভার্সালের মধ্যে কিছু পার্থক্য আছে। আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। ধরেন বুলিশ রিভার্সাল যেগুলো আছে এগুলো কোন জায়গায় হবে অ্যাকচুয়ালি। সো এই যে প্যাটার্ন 6টা দেখতেছেন, 1 2 3 4 5 6, আপনার bullish engulfing, tweezer bottom, morning star and 3 straight in the south, ঠিক আছে। এই 3টা ক্যান্ডেল। সো এই 3টা ক্যান্ডেল কোন জায়গা হবে, এই যে 6টা ক্যান্ডেল আছে এই 6টা ক্যান্ডেল মেনলি কোন জায়গা হবে, মার্কেটের ডাউন সাইডে। একটা এস্টাবলিশ ডাউন ট্রেন্ডের মধ্যে যদি আপনি এই ক্যান্ডেলগুলো দেখেন তাহলে মার্কেট এই জায়গা থেকে কোন দিকে যাবে, একটু উপরে যাবে। এই জায়গা থেকে কি রিভার্স করবে, দেখেন এগুলো কি রিভার্সাল প্যাটার্ন। আবার বিয়ারিশ যে রিভার্সাল প্যাটার্নগুলো আছে এগুলো কোন জায়গা হবে, এগুলো হবে একটা মার্কেটের উপরে। একটা মার্কেটের উপরে যদি আমরা এই রকম টাইপের ক্যান্ডেল দেখি, এই 6 টাইপের ক্যান্ডেল দেখি, তাহলে মার্কেট কি এই জায়গা থেকে রিভার্স করে ডাউন সাইডে আসবে, মানে উপরে যাওয়ার খেল খতম, এবার মার্কেট নিচে আসবে। একদম সিম্পল ভাষা হচ্ছে এটা। আর যে কনসোলিডেশন প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো কী হবে, যদি আপ ট্রেন্ডে এই প্যাটার্নগুলো হয় তাহলে মার্কেট আরও উপরেই যাইতে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, হোপ সো আপনি ক্লিয়ার। সো এই কয়েকটা প্যাটার্ন আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করেন, আপনি দেখেন, সাইকোলজি বুঝেন, যাই করেন, এই কয়েকটা প্যাটার্নই আমাদের কাজ করবে। আদারওয়াইজ বাকি যে প্যাটার্নগুলো আছে এগুলাও দেখবেন আপনি মার্কেটে, বাট এগুলার আহামরি একটা কাজ নাই, যেটা সত্যি কথা। সো ঘুরে গেড়ে এই ক্যান্ডেলস্টিকগুলাই কাজ করবে আপনার, ঠিক আছে। সো এই ক্যান্ডেলস্টিকগুলো আমরা শিখবো। আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়েও আমি ক্লাস অনেকগুলো বানাইছি, এগুলো আমি কভার করছি আল্লাহর রহমতে। সো ওই ক্লাসগুলো দেখলেও হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমাদের ক্যান্ডেলস্টিক শেষ, আমরা ক্যান্ডেল যখন পড়তে পারবো আমাদের মার্কেটের অর্ধেক কাজ শেষ, মার্কেটের 20% কাজ তো শেষ। আমরা এবার ক্যান্ডেল পড়তে পারি। এবার ক্যান্ডেলের পরে আবার যদি আমরা একটু ট্যাব স্ক্রিনে আসি, দেখেন এরপরে আমরা কি শেখার কথা, লিকুইডিটি। কিন্তু লিকুইডিটি যদি আমি ডাইরেক্টলি শিখাই তাহলে আপনারা বুঝবেন না। এই লিকুইডিটি বোঝার জন্য আমাদেরকে অর্ডার ব্লক, ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, এই 3টা কনসেপ্ট শিখতে হবে। সো এই 3টা কনসেপ্ট আগে আমরা ফার্স্টে শিখে নিই, তারপরে আমরা লিকুইডিটি সুইপ সম্পর্কে দেখব ইনশাল্লাহ। সো এবার আমরা এই 3টা কনসেপ্ট ফার্স্টে একটু ব্রেক ডাউন করি। ফার্স্টে আমরা কি ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন থেকে শুরু করি। আবার আমরা কম্পিউটার স্ক্রিনে আসি, দেখেন ব্রেক আউট একদম সিম্পল, প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট এই চার্টগুলো দেখেন, একটা মার্কেট কোন জায়গায় যায় নিচের দিকে নামে, যেই কোনো মার্কেটে উপরে যায় আবার নিচে রেজিস্ট্যান্স খায় না। সো এই যে জোনটা আছে এটাকে কী বলে, রেজিস্ট্যান্স জোন। এই মার্কেট এই জায়গায় গেছে, মার্কেট নিচে নামতেছে না, ধরেন এই জায়গা থেকে একবার মার্কেট নিচে নামতেছে, একবার মার্কেট কি নিচে নামতেছে। এই যে নিচে নামার যে পয়েন্টগুলো আছে, মার্কেট উপরে গেছে নিচে নামতেছে, আবার উপরে গেছে নিচে নামতেছে, আবার উপর গেছে নিচে নামতেছে, যে একটা আধ্যাত্মিক শক্তি মার্কেটকে নিচে নামাইতেছে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো এখন মার্কেট তো সারা জীবন নিচের দিকে নামতে থাকবে না। মার্কেট কি সারা জীবন এরকম নিচের দিকে নামতে থাকবে না, কখনো না কখনো এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে মার্কেট উপরে উঠে যাবে, ঠিক আছে। সো এই উপরের যে পয়েন্টটা আছে এই উপরের পয়েন্টটাকেই বলে ব্রেকিং পয়েন্ট। সো ব্রেকিং পয়েন্টের পরেই অ্যাকচুয়ালি ব্রেকআউট হয়। যদি মার্কেট উপরের দিকে ব্রেক করে, এই রেজিস্ট্যান্স লাইনের উপরের দিকে ব্রেক করে, তাহলে এটা কি, এটা হবে আমাদের ব্রেক আউট। আর নিচে আমাদের কি থাকে, সাপোর্ট। নিচে এই যে জোনগুলো আছে এই জোনগুলো কি, এটা কি সাপোর্ট, ঠিক আছে। উপরের জোনগুলোয় তো আমরা জানি যে কি রেজিস্ট্যান্স, কিন্তু নিচের যে জোনগুলো আছে এগুলো কি সাপোর্ট। দেখেন 2-3বার একই জায়গা থেকে সাপোর্ট খাইছে। সো সাপোর্টের পরে যেই সাপোর্টের ব্রেকডাউনটা আছে নিচের দিকে, এই মার্কেট যে নিচের দিকে নেমে ব্রেকডাউন দিছে, সো এটাই হচ্ছে ব্রেকডাউন। ক্লিয়ার? সো 2টা জিনিস আমরা এই জায়গায় দেখবো, একটা হচ্ছে রেজিস্ট্যান্স যদি ব্রেক করে উপরে যায় তাহলে সেটা ব্রেকআউট, সাপোর্ট যদি ব্রেক করে নিচে নামে তাহলে সেটা ব্রেকডাউন, এই 2টা জিনিস। ওকে, সো এবার সাপোর্ট ব্রেক করে নিচে নামছে অথবা রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে উঠছে, এটা হচ্ছে ব্রেকিং আউট। ওকে, ব্রেকআউট পয়েন্ট আমরা বলবো এটাকে। এরপর আমরা কি সাথে সাথে ট্রেড নিব না, আমরা কখনোই সাথে সাথে ট্রেড নিব না। আমরা কিসের জন্য অপেক্ষা করব, রিটেস্টমেন্টের জন্য। সো এবার ভাই রিটেস্টমেন্টটা কি, একটা মার্কেটে ব্রেকআউট কারা দেয় আগে আমাদেরকে এটা বুঝতে হবে। আমাদের কাছে কিন্তু সাফিসিয়েন্ট ক্যাপিটাল নাই ভাই, আমাদের কাছে কয়েক বিলিয়ন ডলার নাই আমরা মার্কেটে একটা ব্রেকআউট ঘটাবো। আমরা মার্কেটে ব্রেকআউট ঘটাতে পারি না। ব্রেকআউট ঘটায় কারা, বড় বড় ট্রেডাররা, যারা হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড যারা আছে, তারাই মূলত ব্রেকআউট ঘটায়। সো তারা যখন ব্রেকআউট ঘটাবে আমাদের কাজ হচ্ছে এই জায়গায় বসে থাকা একদম শান্তশিষ্টভাবে। সো আমরা যখন বসে আছি আমরা দেখতেছি মার্কেটটা ব্রেকআউট হয়েছে। ওকে, সো এরপরে মার্কেট রিটেস্ট করবে, কেন রিটেস্ট করবে, রিটেইলারদেরকে এন্ট্রি দেওয়ার জন্য। আমরা তো রিটেইলার, আমরা কি, আমরা রিটেইলার ট্রেডার। সো আমাদেরকে এন্ট্রি দেওয়ার জন্য মার্কেট রিটেস্ট করবে। আর রিটেস্টের পরে আমরা একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবো। এখন ক্যান্ডেলস্টিকটা কীরকম হতে পারে, ক্যান্ডেলস্টিকটা হবে এরকম,
এই হ্যামার ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল হতে পারে, ইনভার্টেড হ্যামারের পরে একটা বুলিশ সাইডের ক্যান্ডেল হতে পারে, অথবা বুলিশ এঙ্গালফিং হতে পারে, টুইজার্ড বটম হতে পারে। সো যেই কোনো একটা ক্যান্ডেল হইতে পারে, যেই ক্যান্ডেলের থ্রুতে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা কি ক্লিয়ার করতে পারছি ভাই? হোপ সো এরপরে যখন আপনি কনফার্মেশন পাবেন, কনফার্মেশন পাওয়ার পরপরই আপনি ট্রেডটা প্লেস করবেন এই জায়গায়। কেন কনফার্মেশন আপনি পাবেন এটাও তো আপনার মাথায় আসতে পারে। বড় ট্রেডার যারা আছে তারা কখনোই চায় না যে এই জায়গা থেকে মার্কেট নিচে নামুক, কারণ যারা ব্রেকআউট করাইছে তারা তো অনেক টাকা খরচ করে ব্রেকআউট করাইছে। সো এইবার মার্কেট একটু নিচে নামে, তাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য, রিটেলারদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। এবার রিটেলার যখন এন্ট্রি করে তখন অনেক টাকা মিলে মার্কেট উপরে যায়। ঠিক আছে, সো উপরে গেলে কাদের লাভ? এদেরও লাভ, আমাদেরও লাভ। ঠিক আছে, সো এই জন্য আপনাদেরকে কনফার্মেশনের ওয়েট করতে হবে। উইদাউট কনফার্মেশন ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, আর যখন মার্কেট ব্রেক করে রিটেস্ট করবে তখন এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা তখন আর কাজ করবে না। এবার এটা কিসের কাজ করবে ভাই? এইটা কাজ করবে বা সাপোর্ট হিসাবে। এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা যখন ব্রেক করছে এরপরে এটা কি সাপোর্ট হিসাবে কাজ করে, মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। এই জায়গায় অবশ্যই আরও কিছু জিনিস আপনাকে দেখতে হবে। সো এইটাকে বলে চেঞ্জ অফ পোলারিটি, মানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ভাই এত কনফ্লিক্টেড হওয়ার কিছু নাই। এই জায়গায় আবার একটু খেয়াল করি, রেজিস্ট্যান্স যখন ব্রেক করবে তখন এটা যে লেভেলটা আছে এই লেভেলটাকে সাপোর্ট ধরা হবে। ঠিক আছে, এই লেভেলটাকে কী ধরা হবে? সাপোর্ট ধরা হবে। এই বিষয়গুলো, কনসেপ্টগুলো আপনারা মনোযোগ দেন। সামনে আমরা লিকুইডিটি যখন শেখাবো তখন এই কনসেপ্টগুলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। ওকে, সো ব্রেকআউট আমরা একদম বিস্তারিতভাবে বুঝছি। এবার আমরা একটু ব্রেক ডাউন দেখি। ক্লিয়ার? এবার ব্রেক ডাউন দেখি আমরা। ব্রেক ডাউনের ক্ষেত্রে সেম কনসেপ্ট, যেরকম আমরা বাইং সাইডে দেখছি রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে নামে, এই জায়গায় কি সাপোর্ট থেকে মার্কেট উপরে উঠে। সাপোর্ট থেকে উপরে উঠতেছে, বারবার উঠতেছে, ওকে সমস্যা নেই। কিন্তু যেই জায়গায় ব্রেক করছে এটাকে কি বলবে? ব্রেক ডাউন, ব্রেকিং পয়েন্ট বলে এটাকে। ওকে, সো ব্রেক ডাউন দিছে, ডাউন দেওয়ার পরে মার্কেটের রিটেস্টমেন্ট অবশ্যই আসবে। আর যদি রিটেস্টমেন্ট আসে তখন সাপোর্ট যেটা আছে এটা কি হিসাবে কাজ করবে? এটা কাজ করবে রেজিস্ট্যান্স হিসাবে। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হবে, তাহলে মার্কেট ডাউন সাইডে পুশ করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। ক্লিয়ার? আমি বাইং সাইডে যেরকম বুঝেছি সেলিং সাইডেও একদম সিমিলার। ঠিক আছে, আমরা একটা লাইন টানলাম যে এটা সাপোর্ট ব্রেক করছে, তারপর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ওকে, এরপরে মার্কেট এই জায়গা থেকে ডাউন সাইডে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন, আমরা দুইটাই ক্লিয়ার করতে পারছি। ওকে, তো এরপর আমরা আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা কি? অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো, আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফার্স্টে আপনারা কোনটা শিখতে চাচ্ছেন? ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা আগে শিখে নিই। ফেয়ার ভ্যালু গ্যাপ কি? আমার দেখা সব থেকে ইজি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ সব সময় একটা মার্কেটের নিচে অথবা একটা মার্কেটের উপরের সাইডে ঘটবে। আর ফেয়ার ভ্যালু যখন ঘটবে তখন আমরা কি করব? সাথে সাথে ট্রেড নেওয়া যাবে না। ধরেন ব্রেকআউটের ক্ষেত্রে আমরা যেরকম সাথে সাথে এন্ট্রি করব, মানে একটা মার্কেটে আমরা বসে আছি, ব্রেকআউট করছে, আমরা ট্রেড নিয়ে নেব, শেষ। এটা গেছে একটা ফেস। কিন্তু ফেয়ার ভ্যালুর ক্ষেত্রে ফেয়ার ভ্যালু যখন হবে তখন আমরা কোনো ট্রেড পাবো না। ফেয়ার ভ্যালুটা জাস্ট হয়ে থাকবে, আগামীতে যখন মার্কেট এই সিচুয়েশানে আসবে তখন যাই আমরা ট্রেড পাবো। কথার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সগুলো আইডেন্টিফাই অবশ্যই করতে হবে আপনাদেরকে। ওকে, চলেন এবার ফেয়ার ভ্যালু গ্যাপ একদম ইজি আমরা বুঝি। 3টা ক্যান্ডেল থাকবে নিচে। ধরেন এই যে ক্যান্ডেল শিফটিংটা আছে, এই যে মার্কেট শিফটিংটা আছে, ডাউন সাইড থেকে আপ সাইডে, আপ সাইড থেকে ডাউন সাইডে। সো এই শিফটিংয়ের জায়গায় আপনারা দেখবেন কিছু জায়গায় এরকম ফেয়ার ভ্যালু হবে। এখন ফেয়ার ভ্যালুর এই যে নিচের ক্যান্ডেলটা আছে, এই নিচের ক্যান্ডেলটার যে কালার আছে, কালারটা কিন্তু কোনো প্রয়োজন নেই, এই কালারের কোনো প্রয়োজন নেই। ধরেন এটা গ্রিন কালার আছে, এটা রেড কালার হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা যেই কোনো কালারই হইতে পারে। ধরেন একটা ডাউন ট্রেন্ডে হঠাৎ করে এটা রেড ক্যান্ডেল হয়েছে, খুবই স্বাভাবিক রেড ক্যান্ডেল হওয়াটা। এরপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, খুবই ভালো মানের গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল হয়েছে যেটা গ্রিন ক্যান্ডেল, বুঝিয়েন, আরেকটা ক্যান্ডেল হয়েছে যেটা গ্রিন ক্যান্ডেল। সো এই যে ফার্স্ট ক্যান্ডেলটা আছে, এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, লাস্ট ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেল যেটা লাস্ট ক্যান্ডেলের লো, বুঝেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই, লাস্ট ক্যান্ডেলের লো, এই দুইটা মিলে যখন মার্কেটের বডিকে একটু কাভার করবে না, অথবা 60 to 70% খালি রাখবে, পুরোটা টোটালি খালি রাখবে। ঠিক আছে, সো খালি যখন রাখবে, নেক্সট টাইম মার্কেট যখন এই জায়গায় আসবে তখন মার্কেট এই জায়গা থেকে উপরে যাবে। কেন কোশ্চেনটা আসবে না? আসবে তো, অবশ্যই আসবে। কেন কোশ্চেন করবেন না? অবশ্যই কোশ্চেন করবেন, কেন ভাই এটা হইল? এবার আমরা এই জায়গায় আবার একটু দেখি, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট আরও উপরে গেল, মার্কেট কি আরও উপরে চলে গেল, স্বাভাবিক। এবার ফেয়ার ভ্যালু গ্যাপ হয় কেন? প্রথমে আমরা এটা জানি, এরপরে আমরা বলবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ কেন করে। ফার্স্টে ধরেন একজন ট্রেডার যারা আছে, যারা বড় ট্রেডার, তারা তো মার্কেটে মুভমেন্ট শিফট করে, তারা ডাউন সাইড থেকে আপ সাইডে মার্কেটকে নেয়।
ওকে, সো এখন একসাথে তারা কত, একসাথে তারা 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ডলারের ট্রেড নেয়। ঠিক আছে, 5 লাখ লটের ট্রেড নেয় ধরেন। সো লটের ট্রেড যখন নেয়, সবগুলো ট্রেড কিন্তু এক্সিকিউট হয় না। কেন হয় না? কারণ প্রপার লিকুইডিটি ওই জায়গায় থাকে না, এত পরিমাণ মানুষ ওই জায়গায় নাই, এই জন্য এত বড় অর্ডার তাদের প্লেস হয় না। মানে আপনি যদি 1,000টা ডিম দোকান থেকে কিনতে চান, দোকানেও তো 1,000টা ডিম থাকতে হবে। আর আমরা কি জানি, স্টক মার্কেটের মধ্যে কেউ যদি বাই করে তাহলেই কেউ কিনতে পারে। ঠিক আছে, অন্য কেউ যদি সেল করে, ধরেন আপনি সেল করবেন আমার কাছে, তাহলেই আমি প্রোডাক্টটা কিনতে পারবো। আর আমি যদি সেল না করি তাহলে আপনি কিনতে পারবেন না। স্টক মার্কেটে এইভাবে কাজ করে, কেউ সেল করে তো কেউ বাই করে। হয়তো আমার কথাটা হাস্যকর শোনা যাচ্ছে, কিন্তু হাস্যকর না। আপনি একটু অ্যানালাইজ করে দেখেন, এই সেম ফ্যাক্টরটা আপনার সাথে হবে। ওকে, সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি কোয়ান্টিটি যখন ট্রেড হয় তখন সবগুলো এক্সিকিউট হয় না। সবগুলো কি হয় না? এক্সিকিউট হয় না। এক্সিকিউট যখন না হয় তখন মার্কেটে এরকম গ্যাপ থেকে যায়। সো গ্যাপের ক্ষেত্রে ধরেন এই জায়গায় 1,000 লটে ট্রেড লাগাইছে, 900 লট ট্রেড প্রপারলি কাজ করছে, অথবা 400 লট কাজ করছে। সাপোজ 400 লট কী করছে? কাজ করছে। আর বাকি যে 600 লট আছে, ওই 600 লট কী করে নাই? কাজ করে নাই। বাকি 600 লট এখনও বাকি আছে না? ওকে, সো এই 400 লট নিয়েই তো মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, 400 লট নিয়ে কি মার্কেট উপরে যাচ্ছে না? এবার যারা রিটেইলার আছে তারা কি করতেছে? তারা এই ফেয়ার ভ্যালুর মধ্যে পেন্ডিং অর্ডার লাগাইতেছে। পেন্ডিং অর্ডার মানে মার্কেট আসবে, জাস্ট টাচ করে যাতে উপরে চলে যায়। ঠিক আছে, এই পেন্ডিং অর্ডারটা আমরা লাগাচ্ছি। সো এই জায়গায় 600 লট থেকে আরও পেন্ডিং অর্ডার কি বাড়তেছে। ঠিক আছে, আর যারা উপরে বাই করবে তাদের স্টপ লস দিবে এই জায়গায়, এই ফেয়ার ভ্যালু গ্যাপে। সো মার্কেট যখন নেক্সট টাইম এই সিচুয়েশানে আসবে, জাস্ট টাচ দিবে, টাচ দেওয়ার সাথে সাথে কেন উপরে যাবে? এই জায়গায় আগে 600 লটের ট্রেড আছে, নতুন করে রিটেলাররা আরও ধরেন 150 লটের ট্রেড নিবে। সো এই ট্রেড সবগুলো একসাথে হয়ে মার্কেট জাস্ট টাচ করে উপরের দিকে দৌড় দেয়। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন যে কেন উপরের দিকে দৌড় দেয়, কেন ফেয়ার ভ্যালু এত ভালো কাজ করে। হোপসো আপনারা ক্লিয়ার হতে পারছেন। আর বাইং সাইডে যেরকম, সেলিং সাইডেও ঠিক একই রকম। আমাদের কাজ হচ্ছে একে রাখা, নেক্সট টাইম যখন আসবে তখন আমরা এই জায়গায় এন্ট্রি নিব। আবার এই জায়গাও সেম, এই ক্যান্ডেলটার কোনো কাজ নাই। এই ক্যান্ডেলটা ডাউনও হইতে পারে, আপসাইডেরও ক্যান্ডেল হইতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু পরের দুইটা ক্যান্ডেলের কালার সেম হইতে হবে, এই দুইটা ক্যান্ডেলের কালার সেম হইতে হবে। তাহলেই মার্কেট নেক্সট টাইম যখন এই সিচুয়েশন আসবে তখন এই জায়গা থেকে ডাউন সাইডে পুশ দেওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। হোপসো আমি ক্লিয়ার করতে পারছি যে ফেয়ার ভ্যালু কীভাবে কাজ করে। এবার চলেন আমরা অর্ডার ব্লক শিখি। অর্ডার ব্লকও প্রায় সিমিলার। আর আরেকটা সিম্পল সূত্র, অর্ডার ব্লকের পরেই কিন্তু ফেয়ার ভ্যালু হয়, অর্ডার ব্লকের আগে ফেয়ার ভ্যালু হয় না। সো অর্ডার ব্লক কী ভাই? একদম সিম্পল ভাষায় বুঝি, অর্ডার ব্লক হচ্ছে অ্যাগ্রেসিভলি বাইং অ্যান্ড সেলিং। ধরেন হঠাৎ করে মার্কেটের মধ্যে যে বড় বড় বায়ারটা চলে আসে, চলেন আমরা মার্কেটে যাই দেখি। ঠিক আছে, এই জায়গায় দেখেন হঠাৎ করে অনেক বড় বড় বায়ার চলে আসছে। এটা কি? এটা একটা অর্ডার ব্লক। এটা কি? এটা একটা অর্ডার ব্লক। হঠাৎ করে মার্কেটে অনেক বায়ার চলে আসছে, এটা কি? একটা অর্ডার ব্লক। সো দিস ইজ আ জোন। ক্লিয়ার? সো এই জায়গায় এটা কি আমাদের ফেয়ার ভ্যালু হয়েছে কিনা? অর্ডার ব্লকের জায়গায় তো আমরা জানি যে ফেয়ার ভ্যালু হবে, এটা ফেয়ার ভ্যালু হয় নাই। কেন হয় নাই ভাই? এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার হাই কতটুকু? এই জায়গায়। আর সেকেন্ড ক্যান্ডেলটার লো হচ্ছে এই জায়গায়। হবে না। এই যেহেতু ফেয়ার ভ্যালু নাই, অল্প একটু আছে, এটা কোনো কাজ করবে না। ঠিক আছে, কাজ করবে কখন? যখন এই ক্যান্ডেলটার লো যদি এই জায়গায় দিত তাহলে এটা একটা প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপ হইতো। বাট এই জোনটাকে কী করছে? মিডিকেট করে ফেলছে, অথবা আমরা কাভার করে ফেলছে বলতে পারি। ঠিক আছে, ইংলিশে এত ফ্যান্সি যাওয়ার দরকার নাই, ইংলিশ একটু নর্মাল থাকলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওকে চলেন। সো এই জায়গায় আমরা এটা অর্ডার ব্লক জোন পাইছি, যেই জায়গা থেকে অ্যাগ্রেসিভলি মার্কেট কাজ করে। সো ওই জায়গায় একটা অর্ডার ব্লক হয়। আবার অ্যাগ্রেসিভ কাজ মানে এটা না যে একটা ক্যান্ডেল বড় হয়েছে, পরেরগুলো আস্তে 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 রেড হইতে হইতে উপরে যায়, না, এরকম না। একসাথে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হইতে হবে, অথবা এইটা বলতে পারেন এইটাও একটা অর্ডার ব্লক। ঠিক আছে, সো অর্ডার ব্লক একটা জোনে হয়। আমি সবসময় বলি যে একটা লাইনের মধ্যে কিছুই হয় না, সব কিছু হয় জোনের মধ্যে। কারণ একটা লাইন, স্টক মার্কেট তার ম্যাজিক্যাল না। স্টক মার্কেটের মধ্যে কারো সাধ্য নাই যে সে মার্কেটের সিচুয়েশন চেঞ্জ করবে। ঠিক আছে, একটা সাধ্য আছে কারো যে পুরো মার্কেটে চেঞ্জ করবে? না, সম্ভব না। এটা কখনোই সম্ভব না, রিটেলারদের জন্য তো সম্ভবই না। এই জন্য আমরা এইসব জোন ড্র করে রাখি। যখন মার্কেট এইসব জোনে আসে তখন আস্তে আস্তে বায়াররা অ্যাক্টিভ হয়, মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যায়। ঠিক আছে ভাই, এটা হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক কি? অ্যাগ্রেসিভলি কাজ করে। ক্লিয়ার? এরপর আমরা আর কিছু কি শিখবো? না, আমাদের এই যে চার্ট প্যাটার্নটা আছে, চার্ট প্যাটার্নটা, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আছে, আমরা একটু ট্যাবের স্ক্রিনে আসি। আবার দেখেন এই জায়গায় আমাদের কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসের সেটআপটা আমাদের কমপ্লিট। আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলাম, আমরা অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো শিখলাম। ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে যে উপরে যায়, এই ক্যান্ডেল কয়েকটাকে বলে ফ্লো। অর্ডার ব্লকটা তো হচ্ছে নিচের জোনটা, অ্যাগ্রেসিভ বাইংকে বলে অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা করে ধরেন এই জায়গায় অনেকগুলা ক্যান্ডেল ব্লক করছে,
দেখেন এই জায়গায় আমি একটু দেখাই আপনাকে, অনেকগুলো ক্যান্ডেল ব্লক করছে, কয়েকটা ক্যান্ডেল ব্লক করে তারপরে অর্ডার ব্লক হয়েছে। এটা হচ্ছে অর্ডার ব্লক যখন মার্কেট উপরের দিকে গেছে। সো উপরে যে জোনটা গেছে এটাকে বলে ফ্লো। সো দুইটা মিলেই নামকরণ করা হয়েছে কি অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। আবার আমরা ট্যাবে আসি, ঠিক আছে। সো এই জায়গায় আবার একটু খেয়াল করেন, ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা মাত্রই শিখলাম, আমরা ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন শিখলাম, কিন্তু আমরা শিখি নাকি লিকুইডিটি। হোয়াট ইজ লিকুইডিটি ভাই? লিকুইডিটিকে আসলে এত ইম্পর্টেন্ট ভাই? ইয়েস ভাই, লিকুইডিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার লিকুইডিটি বোঝার জন্য আমি আপনাদেরকে কী বলছি, যারা ব্রেকআউট ব্রেকডাউন ভালোভাবে বুঝবে তারা লিকুইডিটি বুঝতে পারবে। ওকে, সো এবার আমি ব্রেকআউট ব্রেকডাউন থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। চলেন, এই জায়গায় একটা লাইন আছে, উপর থেকে সাপোর্ট খাইতেছে। উপর থেকে কি খাইতেছে? সাপোর্ট না না ভাই, রেজিস্ট্যান্স। যারা ধরতে পারছেন তারা আসলেই অনেক ভালো করতেছেন। আমি জানি আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা ভালো করবেন, এই জন্যই আপনারা এত লম্বা সময় যাতে ভিডিওটা দেখতেছেন। ইনশাল্লাহ দোয়া অবশ্যই আপনাদের জন্য থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। চলেন, সো রেজিস্ট্যান্স জোন, এইটা জোন থেকে যতবার মার্কেট নিচের দিকে প্রেশার দিবে, কারা প্রেশার দিতেছে? সেলাররা প্রেশার দিতেছে। ওকে, ধরেন বায়াররা ব্রেক করলো, এটা কি ব্রেক আউট পয়েন্ট? আমরা মাত্র শিখলাম। সো ব্রেক আউট পয়েন্টের পরে রিটেস্ট দিবে না মার্কেট? রিটেস্টমেন্ট। সো রিটেস্টমেন্টের ক্ষেত্রে কি হয়েছে আমরা কি জানি? আমরা যারা আছি, আমরা রুল ব্রেক করে যদি ট্রেড নিয়ে আনি ব্রেকআউটের সাথে সাথে, তাহলে ভাই লস খাওয়ার চান্সেস আছে। আমাদেরকে ট্রেড নিতে হবে কোন জায়গায়? এই জোনটার পরে যখন কনফার্মেশন আসবে এরপরে আমরা ট্রেড নেব, ঠিক আছে। আপনি অনেক ট্র্যাপ থেকে বেঁচে যাবেন এই কনফার্মেশনের জন্য। আর যদি কনফার্মেশন না দেয়, মার্কেট উপরে গেছে, একটু নিচে ডাইরেক্ট নিচে চলে আসছে, একটু নিচে আসার কথা না কিন্তু ডাইরেক্ট নিচে চলে আসছে, তাহলে দেখেন এটা কি একটা ফেক ব্রেকআউট না? ফেক ব্রেকআউট কি না? এটা একটা ফেক ব্রেকআউট, মানে ব্রেকআউট দেখেছে কিন্তু ব্রেকআউট হয় নাই। তো এই জায়গায় লাভ কী হয়েছে? লাভটাই হচ্ছে লিকুইডিটি। দেখেন তারা টাকা খাইতে পারছে অনেক। এই জায়গায় কারা সেল করছে? যারা সেলার, তাদের স্টপ লস কোন জায়গায়? উপরে থাকে না? সেলারদের স্টপ লস কোন জায়গায় থাকে? উপরের সাইডে থাকে। সো এই জোনটার উপরে অনেক মানুষের স্টপ লস আছে। কী করছে মার্কেট? উপরে যায় তাদের স্টপ লস খাইছে। স্টপ লস খাওয়ার পরে মার্কেট ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পরে এই জায়গায় অনেকেই কী করছে? সেলিং সাইডে আবার ট্রেড করছে, আবার মার্কেট উপরে যায় তাদের স্টপ লসও খাইছে। তো এইটাকেই বলে লিকুইডিটি। মার্কেটের মোমেন্টাম বাড়ানোর জন্য যেই টাকাটা গ্র্যাব করে সেটাই হচ্ছে লিকুইডিটি। ক্লিয়ার? সো আমরা এই ট্র্যাপে পড়বো না, এই জন্য আমাদের কনফার্মেশন দরকার। অনেক সময় কনফার্মেশনের পরেও ট্র্যাপে পড়বেন, কোনো সমস্যা নাই, পড়তে হয় 1-2 বার। সো যদি আপনি এরকম ট্র্যাপে পড়েন, আমি ট্রিক শিখাই দিচ্ছি। যদি আপনি এরকম ট্র্যাপে পড়েন যে একবার মার্কেট নিচে গেছে, নিচে নামছে, এই যে লেভেলটা আছে, আপনি যে রেজিস্ট্যান্স লেভেলটা দিচ্ছেন এটাকে রেসপেক্ট করতেছে না। যদি ঠিকঠাকভাবে রেসপেক্ট করে তাহলে তো এটা ব্রেকআউটের ট্রেড হয়, কিন্তু ঠিকঠাকভাবে রেসপেক্ট করতেছে না, তখন আপনারা কী করবেন? এই পুরোটাকে একটা বক্স বানাই ফেলবেন, এই পুরো জোনটাকে একটা বক্স বানিয়ে ফেলবেন। এরপর বক্সের ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনের মধ্যে আপনারা ট্রেড প্লেস করবেন, তাহলে সেই জায়গায় প্রফিটেবল হওয়ার চান্সেস বেশি থাকবে। ক্লিয়ার? সো লিকুইডিটি থেকে এইভাবে আপনারা বাঁচবেন। অ্যাকচুয়ালি এটা ছাড়া আদার কোনো ওয়ে নাই, কারণ আমাদের কাছে এত ডাটা নাই। আমার কাছে যদি 200 কোটি টাকা থাকতো তাহলে আমি ডাটা সেন্টার কিনে নিতাম, ঠিক আছে, আলাদা ডাটা বেস কিনা যায়। এই যে একটা ক্যান্ডেলের মধ্যে কয়জন বায়ার আছে, কয়জন সেলার আছে, এগুলো পড়া যায়, জানেন, এগুলো দেখা যায়। যারা বড় বড় ট্রেডার তারা এগুলো দেখে দেখে ট্রেড করে। তারা এগুলো দেখে যে কয়জন মানুষ ট্র্যাপ খাইছে, কয়জন মানুষ ট্র্যাপে পড়ছে, কোন জায়গায় আমাদের স্টপ লস আছে। এই জন্য আমি বলি যে স্টপ লসটা সবসময় একটু বড় করে রাখেন। কারণ কি? কারণ তো এইটাই, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে, তাহলে আমরা আমাদের লাইফে, ট্রেডিং লাইফে, এভরি লাইফে ভালো করতে পারবো। আপনারা স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন দেখতে থাকেন ভাই, স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নাই। স্বপ্নের সাথে সাথে কাজও করতে হবে। মানুষ বাঁচে তার স্বপ্নের মাঝখানে। আমার ফিউচার ড্রিম হচ্ছে আমি একটা রেঞ্জ রোভার কিনবো, অথবা আমি একটা রোলস রয়েলস কিনবো, অথবা আমি একটা প্রাইভেট জেট কিনবো, আমি একটা প্রাইভেট ইয়ট কিনবো। সো এগুলো আমার ড্রিম। সো আমি ওই ড্রিমের জন্য কিন্তু বেঁচে আছি। আমি যদি নিজেকে কমফোর্ট জোনের মধ্যে ঢুকাই ফেলি যে ভাই মান্থলি তো ভালো টাকা ইনকাম করস তুই, দরকার কি গ্রো করার? অথবা বাপ মা অফার দিতেছে যে বাড়িতে যা বসে থাক, বসে কোনো কিছু করার দরকার নেই, বাড়িতে থাক, গুরগার চিল কর। না, দিস ইজ নট লাইফ ম্যান। লাইফটা আসলে এইটা না যে আমরা উপভোগ করতেছি, দিস নট লাইফ। লাইফটা আসলে কাজের মধ্যে ডিফাইন করা হয়। ধরেন এখন আমি কাজ করতেছি, আমার থেকে ভালো লাগতেছে, ঠিক আছে, আগামীতে আপনি কাজ করবেন, আপনার থেকে ভালো লাগবে। যখন আপনি প্রফেশনটাকে পেশন হিসাবে নেবেন তখন দেখবেন যে ইজি, ওয়ার্ল্ড ইজ ইজি ভাই, খুবই ভালো লাগবে আপনার কাছে। কাজ করতে যে একটা তৃপ্তি পাওয়া যায় এটা আপনি কোনো জায়গায় পাবেন না। আপনি 100 দিন ঘুরেন, আপনি ওই তৃপ্তিটা পাবেন না যে তৃপ্তিটা কাজে আপনাকে পাবেন। সো আবার ঘোরার ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি আপনার নিজের পরিশ্রমের টাকা হয় তখন ঘুরতে হয়তো ভালো লাগবে আপনার, কিন্তু আপনার পরিশ্রম নাই, একজন কারো থেকে টাকা পাইছেন, কোনো কৈফিয়ত নাই, কিছু নাই, আপনার কয়দিন টাকা উড়াইতে ভালো লাগবে? এটা টাইমে যায় নিজেও বিরক্ত হয়ে যাবেন,
ঠিক আছে? সো এই জন্য একটা কাজের মধ্যে ইনভলভ হওয়ার ট্রাই করেন, যেটার জায়গায় আপনার প্যাশান আছে, আপনার ভালো লাগে যে কাজগুলো, অবশ্যই ওই কাজে ঢুকেন ভাই, তাহলে দেখবেন যে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। শুধু লাইফে না, ইন্টায়ারলি গ্রো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আমরা আবারও কভার করি। ক্লিয়ার? লিকুইডিটি তাহলে এইভাবে আমরা আইডেন্টিফাই করব এবং এইভাবেই আমরা মার্কেট স্ট্রাকচার ফলো করব। ওকে ভাই? সো লিকুইডিটি নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি কোনো জায়গায় ফেক ব্রেকআউট অথবা ফেক ব্রেকডাউন দেয়, তখন যায় লিকুইডিটি ক্রিয়েট হয়। এবার সেম জায়গায় হইতে পারে, সাপ্লাই জোনের ক্ষেত্রে হইতে পারে, ডিমান্ড জোনের ক্ষেত্রে হইতে পারে, যেই কোনো সেকশনের মধ্যেই হইতে পারে লিকুইডিটি সুইপ। ক্লিয়ার ভাই? হোপ সো। ওকে ভাই, চলেন এরপরে আমরা পরের কনসেপ্টটাতে যাই। আমরা আবারও আসি ট্যাবের স্ক্রিনে। ক্লিয়ার? ট্যাবের স্ক্রিনে আসি। ব্যাক টেস্টিং। হোয়াট ইজ ব্যাক টেস্টিং ম্যান? হাউ ব্যাক টেস্টিং ওয়ার্কস? কেন ব্যাক টেস্টিং কাজ করে? কেন আমরা ব্যাক টেস্টিং করব? আপনাদের মাথায় কোশ্চেন থাকে না? অবশ্যই। কেন ভাই ব্যাক টেস্টিং করবো আমরা? ব্যাক টেস্টিংয়ের কি আদৌ কোনো প্রয়োজন আছে? ব্যাক টেস্টিং কি ভাই? শুধু ডাটা দেখবেন, একটু একটু পিছনে যাবেন, ডাটা দেখবেন, শেষ। এটা ব্যাক টেস্টিং না। ব্যাক টেস্টিং এটা না। ব্যাক টেস্টিং কি আমি আপনাকে দেখাই। ধরেন আপনি যখন একটা মার্কেটে আসবেন, মার্কেটে আপনি পিছিয়ে যাচ্ছেন, এটার মানে কিন্তু এটা না যে মার্কেটে আপনি কিছু দেখতেছেন না। আপনি কিন্তু দেখতেছেন মার্কেটের ফ্লো, মার্কেট কীভাবে কাজ করতেছে, আপনি মার্কেটের ফ্লো দেখতে পাচ্ছেন। এটা থেকে বেশি আর আপনার কী প্রয়োজন? আপনি মার্কেটের আপ অ্যান্ড ডাউনের যে সিচুয়েশনগুলো আছে, এই সিচুয়েশনগুলো আপনি ফলো করতেছেন, বুঝতেছেন। সো ব্যাক টেস্টিংটা আসলে কী? ব্যাক টেস্টিং হচ্ছে প্রিভিয়াস ডাটাকে অ্যানালাইসিস করে নিজের স্ট্র্যাটেজিটাকে পরিপোক্ত করা, নিজের স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে অ্যানালাইসিস করে ওই ব্যাক টেস্টিংয়ের উপরে বেস করে আমরা সামনে যাতে প্রফিটেবল হইতে পারি, ওইটাই হচ্ছে ব্যাক টেস্টিং। ঠিক আছে? সো এই ব্যাক টেস্টিংটা আমাদেরকে ভালোভাবে পারতে হবে। এবার চলেন হাউ ব্যাক টেস্টিং ওয়ার্ক। ওকে, সো আমরা একটু ট্যাবে যদি একটু উপরে উঠি, দেখেন এই জায়গায় আমরা যেই টেকনিক্যাল সেট আপগুলো শিখছি, ঠিক আছে, আমরা মেনলি যে টেকনিক্যাল সেট আপগুলো শিখলাম মাত্র, সো ওই টেকনিক্যাল সেট আপগুলোর উপরে কিন্তু বেস করে আমাদেরকে ব্যাক টেস্টিং ডাটাটা বাইট করতে হবে। ব্যাক টেস্টিং এরকম না যে আপনি র্যান্ডমলি যে কোনো কিছু উঠাই ফেলছেন, ওইটার থ্রুতে আপনি করতেছেন, না ভাই, এটা কখনোই হবে না। ব্যাক টেস্টিং কী এবং কীভাবে এটা করতে হয়, সো আমরা এখনই শিখবো। কিন্তু ব্যাক টেস্টিংটা আপনি মেনলি করবেন মাত্র আমরা যা শিখছি এইগুলো আপনি একটা পিক করবেন। মার্কেটে হাজারো স্ট্রাকচার আছে ভাই, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড করতে পারেন, সাপ্লাই ডিমান্ড দিয়ে ট্রেড করতে পারবেন, অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো দিয়ে ট্রেড করতে পারবেন, আপনি ফেয়ার ভ্যালু দিয়ে ট্রেড করতে পারবেন, যেইটা চান আপনি ওইটা দিয়ে ট্রেড করতে পারবেন, পসিবল। বাট আপনার তো স্পেসিফিক একটা অথবা দুইটা ব্যাক টেস্টের ডাটা লাগবে, আপনি তো সবগুলো দিয়ে ট্রেড করবেন না। আপনি কি সব নৌকাতে যাবেন? আপনি যদি নদী পার হইতে হয় তাহলে কি একসাথে 5টা নৌকাতে, একটাতে পা দিবেন, একটাতে হাত দিবেন, এরকম তো হবে না। আপনি তো একটা দিয়েই যাবেন। ঠিক আছে? সো আমাদের গোলটা থাকবে আমরা প্রফিটেবল হব। কীভাবে হব? আমরা একটা অথবা দুইটার ব্যাক টেস্টের ডাটা বাইর করব। চলেন, সো ব্যাক টেস্টের ডাটা বাইর করতে হলে আপনি প্রথমে একটা পিক করবেন। আপনার যে স্ট্র্যাটেজি আছে, একটা স্ট্র্যাটেজি আপনি পিক করবেন। পিক করার পরে এরকম একটা ব্যাক টেস্টের ডাটা বাইর করবেন। এটা আমি অনেক আগে বাইর করছি, জাস্ট আপনাদেরকে দেখাই, আপনাদেরকে দেখানোর জন্যই। দেখেন, আপনি যেই ব্যাক টেস্টের ডাটাটা বাইর করবেন, উপরে আপনার ক্যাপিটাল লিখবেন, এরপরে ডেট লিখবেন, কোন দিন কী হচ্ছে এগুলো সবগুলো লিখবেন। কোন দিন আপনার টার্গেট হিট হচ্ছে, কোন দিন আপনি এসএল খাচ্ছেন, কোন দিন আপনার টার্গেট হিট হচ্ছে, ডে কোন দিন আপনি কত রিস্ক নিতেছেন, রিওয়ার্ড নিতেছেন। রিস্ক কিন্তু আপনার ফিক্স থাকবে যে ভাই আমি একদিনে যদি $10 নিই রিস্ক, তাহলে আমি $30 রিস্ক নিব, দিনে 3টা ট্রেডে নিব, এর বেশি নিব না। সো রুলস সব সময় আইডেন্টিফাইড থাকতে হবে। রুলস যদি ব্রেক করেন, ইউ আর গন ম্যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, অসম্ভব। রুলস ইজ রুলস, রুলসের এগেনস্টে যাওয়া যাবে না। এটা শুধু মনে রাখতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে, রুলসের এগেনস্টে যাওয়া যাবে না, রুলসকে বাইপাস করা যাবে না। যে ভাই সেট আপ তো ভালো দেখতেছি, ট্রেডটা বসাই ফেলি, না, করা যাবে না। আপনার কাছে নলেজ আছে, এটার মানে এটা না যে আপনি উল্টাপাল্টা করবেন। হয়তো আপনি প্রফিটও করবেন, কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। উল্টাপাল্টা করে যদি প্রফিট করেন, তাহলে ওই প্রফিটটা আপনার জন্য ব্লেসিং না, ওটা আপনার জন্য অভিশাপ। কারণ আগামীতে আপনি একটা গ্রিডিনেসের মধ্যে পড়ে যাবেন। আপনি তো তখন দেখবেন যে সবগুলোতে আমি প্রফিট করতেছি, আপনি বিগ রিস্ক নিয়ে নেবেন। বিগ রিস্ক নিলে বিগ লস হওয়ার চান্সেস থাকে। পরে আপনি লস টস খায়া বলবেন যে কেন যে রুলস ব্রেক করছি। সো আফসোস পরে করা থেকে আফসোস ফার্স্টে করে শিখে রাখা ভালো। ঠিক আছে? সো এই জন্য আমরা ব্যাক টেস্টের ডাটা এইভাবে বাইর করবো। এরপরে সাইডে আপনি টোটালি কতটা ট্রেড দিয়েছেন, কয়টা স্টপ লস হয়েছে, টার্গেট হিট কয়টা হয়েছে, ক্যাপিটাল কত, স্টপ লস কত হয়েছে, টার্গেট হিট কত হয়েছে, প্রফিট টোটাল প্রফিট কত থাকতেছে এক মাসের মধ্যে। এটা কিন্তু জাস্ট এক মাসের। আপনারা এরকম কী করবেন, এক বছরের একটা ব্যাক টেস্টের ডাটা বাইর করবেন। এখন আপনার এক্সেল শিট না থাকতে পারে, আপনি মোবাইলে ট্রেড করতে পারেন। তো কী হয়েছে, আমার শুরুটাও মোবাইল দিয়ে হয়েছে ভাই, এত প্যারা খাওয়ার কিছু নাই। আমার শুরুটাও তো মোবাইল দিয়ে হয়েছে, আপনাদের শুরুটাও মোবাইল দিয়ে হোক, কোনো সমস্যা নাই, আপনারাও ভালো করতে পারবেন। একদিন আপনাদের সামনে এরকম 2-3টে মনিটর থাকবে, এই সাইডে একটা ল্যাপটপ থাকবে, ইনশাল্লাহ এরকমও হবে। আপনাদের হাতে দামি দামি ফোন থাকবে, পসিবল। আপনাদের সামনে ট্যাব থাকবে, পসিবল, সব কিছু পসিবল।
একটু ধৈর্য ধরতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। মাঝে মাঝে আপনার মনে হবে যে ভাই আমার কাছে কিছু নাই, আমি একটা ফেলিয়ার, তখন আপনাকে কাজ করে যাইতে হবে। দ্যাটস হাউ আ গ্রেট ম্যান ডু। ইনশাল্লাহ ইংলিশ জানি উল্টাপাল্টা হয়, বাট মাফ করে দেন। চলেন, সো এই জায়গায় আমরা ব্যাক টেস্টের ডাটা এইভাবে বাইর করবো। অ্যান্ড ব্যাক টেস্টের ডাটা বাইর করার পরে আপনি যে স্ট্র্যাটেজিটা আছে, পার্টিকুলার স্ট্র্যাটেজিটা দেখবেন যে কয় জায়গায় কাজ করতেছে। আপনি ধরেন ব্রেক আউটের ট্রেড নেন, ধরেন এই জায়গায় আপনি একটা মার্ক করছেন, ব্রেক আউট হয়েছে, হয় নাই। চলেন আমরা এই জায়গায় দেখি, এই জায়গায় ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হয় নাই প্রপারলি। ব্রেক আউট কোন জায়গা হবে? আপ ট্রেন্ডে ব্রেক আউট, এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক আউট হয় নাই। সো এরকম আপনি কয়েকটা ব্রেক আউট খুঁজবেন, ঠিক আছে? ব্রেক আউট খুঁজে এই জায়গায় দেখেন ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হয়েছে, রিটেস্টমেন্ট দেয় নাই, কনফার্মেশন দেয় নাই। সো এই জায়গায় আপনার ট্রেড হবে না। যেই জায়গায় আপনার ট্রেড হবে ওই জায়গায় স্পেসিফিক ওই জোনগুলো আপনি ড্র করবেন। ইনশাল্লাহ ড্র করে করে আপনি ডাটা বাইর করবেন যে কতটা প্রফিট আমি পাচ্ছি। আপনি শুধু ডাটাই পাচ্ছেন না, আপনার এক্সপিরিয়েন্সও বাড়তেছে। মার্কেটে যত সময় দিবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, খুবই স্বাভাবিক। আপনি যদি একটা প্ল্যাটফর্মে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে 1000 ঘন্টা ওই জায়গায় স্পেন্ড করতে হবে, ঠিক আছে? 1000 ঘন্টা যদি আপনি স্পেন্ড করেন তখনই যায় আপনি ভালো কিছু করতে পারবেন ওই প্ল্যাটফর্মের মধ্যে, আদারওয়াইজ পারবেন না, এটা পসিবল না, ঠিক আছে ভাই? চলেন আমরা আগামীর দিকে যাই, সামনের দিকে যাই। ওকে, আমরা তাহলে ব্যাক টেস্টিং কীভাবে করবেন এটা আমি ক্লিয়ার করতে পারছি। যে জায়গায় আমি দিছি, যে ডাটাটা দেখেছি ওই জায়গায় আপনার স্ক্রিনশট একটা মেরে নেবেন, ওইভাবে আপনার ডাটা অ্যানালাইজ করবেন। চাইলে নিজের থেকেও কিছু ইনক্লুড করতে পারেন, ঠিক আছে? চলেন এরপরে আমি একটু সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ভালো কনসেপ্টে আসি, সাইকোলজি অ্যান্ড এক্সপ্লেনেশন, ঠিক আছে? লুজিং স্ট্রাইক। লুজিং স্ট্রাইক কী? লুজিং স্ট্রাইক হচ্ছে আপনি হঠাৎ এমন একটা ফেসে চলে আসবেন যেই ফেসের মধ্যে আপনি বারবার লস করবেন। এখন বলবেন যে ভাই আমি এত কিছু শিকার পরে বারবার লস করবো, মানে করবেন। এটা ট্রেডিংয়ের মধ্যে একটা পার্ট, লুজিং স্ট্রাইক লাগা। সো লুজিং স্ট্রাইক মানে কি? পরপর 3, 4 দিন 5 দিন যাবত আপনি লস করতেছেন। যেইভাবে ট্রেড নেন, আপনার হাই অ্যাকুরেসি ট্রেড, বাট আপনি লস করতেছেন, বারবার লস করতেছেন, বারবার স্টপ লস হিট হইতেছে, মাথা হ্যাং, সমস্যা নাই। লুজিং স্ট্রাইক যদি কখনো লাগে, বরাবর 1 সপ্তাহের জন্য ব্রেক নেবেন প্রথম অবস্থাতে। আর যদি আপনি এক্সপিরিয়েন্স হয়ে যান তখন হিসাব আলাদা, 1-2 দিন ব্রেক নিলেও রিকভার করতে পারবেন। বাট 1 সপ্তাহ ব্রেক নেবেন, অথবা ওয়াকে চলে যাবেন, কোনো জায়গায় ঘুরতে চলে যাবেন, আশেপাশে চলে যাবেন, বন্ধুবান্ধবের সাথে চা আড্ডা দেন। সেট আপে বসার দরকার নাই, 1-2 দিন সেট আপ থেকে বাইরে থাকেন, দরকার নাই ভাই। টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট দেখার দরকার নাই। লস করা থেকেও ভালো হচ্ছে নিজের কাছে টাকাটা সেফ রাখা। বিষয়টা এটা না যে আমাদেরকে প্রতিদিন ট্রেড করতে হবে, বিষয়টা এটা হচ্ছে যে আমরা কত ইনকাম করতে পারতেছি, আমরা কত ডলার রাখতে পারতেছি নিজের কাছে, সেইটাই ইম্পর্ট্যান্ট। এইটা ইম্পর্ট্যান্ট না যে ভাই আমি ট্রেড করতেছি না, দিস নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে টাকা আমার কাছে আছে, আমি আজকে না ট্রেড করি, আমি 1 মাস পরে তো ট্রেড করতে পারবো, আমার কাছে তো ক্যাপিটাল আছে। আমার কাছে যদি ক্যাপিটাল না থাকে, আমি ক্যাপিটালটা পাবো কই? ক্যাপিটালে যদি না থাকে তাহলে আপনি ট্রেড করবেন কীভাবে? পসিবল না। সো লুজিং স্ট্রাইক যদি লাগে, একটু ব্রেক নেন, নিজে ব্রিথ করেন, সময় দেন, টাইম স্পেন্ড করেন, ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন, যাই করেন সেট আপ থেকে দূরে থাকেন ভাই। অ্যাজ এ এক্সপিরিয়েন্স পার্সন আমি বলতেছি, কথাগুলো হালকা মনে হইতে পারে, বাট এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল। আমি যেই জায়গায় রেজাল্ট পাইছি আমি আপনাদেরকে ওই বিষয়গুলোই সাজেস্ট করতেছি। ছোটো ভাইয়ের উপর একটু ভরসা রাখিয়েন, একটু হলেও ভরসা রাখিয়েন, ইনশাল্লাহ। রিস্কিং বিগ, আমরা ট্যাবে আসি। রিস্কিং বিগ রিস্ক মানে কি? ধরেন আপনি মোটামুটি একটা সার্টেন ইনকাম করতেছেন, তখন আপনি কী করবেন? আপনি মাঝে মাঝে 20, 30, 50 বা $100 ঢুকাইতে পারেন। ঢুকায়া 1000x, 500x লেভারেজ নিতে পারেন। সো লেভারেজ নিয়ে, লেভারেজকে কাজে লাগায়া আপনি ট্রেড নিতে পারেন। লেভারেজকে কাজে লাগায় ট্রেড নেওয়া বিগ রিস্ক। মানে আপনার রিস্কটা হওয়ার কথা ছিল $10, কিন্তু আপনি রিস্ক নিতেছেন $100। তাহলে হয়তো আপনার চাইলে $10 যাবে শুধু, আর যদি প্রফিট হয় তাহলে $1000 প্রফিট হতে পারে। সো মাঝে মাঝে বিগ রিস্ক নেওয়া উচিত। আর যখন দেখবেন যে মার্কেট আপনার ফেভারে যাচ্ছে, তখন আপনি একটু কোয়ান্টিটি বাড়াইতে পারেন, ঠিক আছে? একটু কোয়ান্টিটি কি বাড়াইতে পারেন, অল্প সংখ্যক, বেশি না। এরকম না যে উতাল পাতাল ট্রেড নিতে হবে, না, একটু সংখ্যক আপনি কোয়ান্টিটি বাড়াইতে পারেন। রিস্কিং বিগ, রিস্ক যদি বিগ নেন তাহলে রিওয়ার্ডও বিগ আসবে। রিওয়ার্ড কি? রিওয়ার্ডও বড় আসবে। আপনি যদি 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা করেন আর 1 কোটি টাকা দিয়ে একটা ব্যবসা করেন, অবশ্যই 1 কোটি টাকা আপনার রিস্কে লাগতেছে, আপনি ওই জায়গায় প্রফিট অনেক বেশি কামাবেন 10,000 তুলনায়, ঠিক আছে? সো এই জন্য রিস্ক একটু বিগ নেওয়া শিখবেন মাঝে মাঝে, সব সময় না ভাই, সব সময় নিলে তো আপনার ক্যাপিটাল চলে যাবে। এরপরে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস।
আমি আজকে দেখাচ্ছি না, কারণ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস নিয়ে আল্লাহর রহমতে আমি একটা ভিডিও বানাইছি। ওই ভিডিওর মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং কীভাবে আপনি করবেন অ্যাকচুয়ালি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসে দেখানো হয়েছে এই ভিডিওর মধ্যে। একদম 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা কোন জায়গায় আপনি ট্রেড করবেন, কোন জায়গায় অ্যানালাইজ করবেন, A to Z খুবই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। যদি না পারেন তাহলে আমি প্রয়োজন আরেকটা ভিডিও বানাই দিব মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ইনশাল্লাহ। ঠিক আছে? সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ভিডিওটা যখন বানাই দিব তখন আপনারা আরও ভালো বুঝবেন, আরও ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এরপরে রিস্ক ম্যানেজমেন্ট। ভাই রিস্ক ম্যানেজমেন্ট আপনাদেরকে আমি আর কি বলবো, আপনারাই আমার থেকে ভালো জানেন রিস্ক ম্যানেজমেন্ট। কেন? আপনারা আপনাদের ক্যাপিটাল সম্পর্কে জানেন না। কারো ক্যাপিটাল থাকে $100, সে যদি 1 লটের ট্রেড নেয় তাহলে কি হবে ভাই? না, নিজের ক্যাপিটালটাকে ইউটিলাইজ করবেন কমপক্ষে যাতে 30 দিন যদি আপনি টানা 30 দিন যদি আপনি প্রতিদিন স্টপ লস করেন, অথবা মিনিমাম 20 দিন, 20 দিন যদি আপনি প্রতিদিন স্টপ লস করেন 3টা করে, তাহলে যাতে আপনার ক্যাপিটাল থাকে। বুঝছেন? মানে আপনার ক্যাপিটাল যাতে তখন শেষ হয়। টানা যদি 20 দিন আপনি লস করেন তাহলে যাতে আপনার ক্যাপিটাল শেষ হয়। এইরকম একটা রিস্ক ম্যানেজমেন্ট আপনি বানাবেন আপনার ক্যাপিটালের উপরে। এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। কি করবেন? রুলস কি থাকবে ভাই? রুলস থাকবে টানা 20 দিন আমি লস করব। প্রতিদিন আমি 3টা ট্রেড নিব। 3টা ট্রেডের মধ্যে ধরেন 3টা লস। ঠিক আছে? 3টা ট্রেডের মধ্যে আমি 3টা লস করব। এরকম যদি আমি টানা 20 দিন করি, 20 দিন পরে যাওয়া হইলেও আমি প্রফিট করতে পারি। ঠিক আছে? 20 দিন যাতে আমি আমার ক্যাপিটালটাকে সাস্টেইন করতে পারি টানা লস করার পরেও। হোপসো আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। আর এই নলেজটা পাওয়ার পরে যদি কেউ বলেন যে ভাই ফরেক্সের এখনও কিছু বুঝি নাই, তাহলে ভাই আপনি বোকা শহরে বসবাস করতেছেন। ঠিক আছে? কারণ আল্লাহর রহমতে আমি নিজের উপরে তো একটু বিশ্বাস আছে, এবং নিজে মার্কেটের অনেকগুলা ফেস আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করছি। তারপরেও যদি আপনারা বলেন যে ভাই কিছু বুঝি নেই, ইটস মাই ফল্ট, আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনাদের সময়টা নষ্ট করছি। বাট ভাই বিশ্বাস করবেন না, আমি আপনার রিয়েল লাইফের এক্সাম্পলগুলো দিছি। এটা সত্যি যে আমি সবগুলো কনসেপ্ট কাভার করতে পারিনি, এটা কাভার করা পসিবল না, কারণ অনেক কনসেপ্ট, হাজার হাজার কনসেপ্ট থাকে এটা মার্কেটের মধ্যে, কয়েকশো কনসেপ্ট থাকে, সবগুলো কনসেপ্ট তো কাভার করা পসিবল না। ঠিক আছে ভাই? ইনশাল্লাহ আমি দোয়া করব আপনারা যাতে অনেক ভালো করেন আপনাদের লাইফে, এবং আপনাদের ফ্যামিলির মধ্যে যাতে বাপ মার মন জয় করতে পারেন, সব কিছু ভালোভাবে যায় আপনাদের। দোয়া রইল আপনাদের জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন। আর অবশ্যই ভাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যদি আপনি প্র্যাকটিস না করতে পারেন কখনোই আপনি প্রফিটেবল হইতে পারবেন না ভাই, কখনোই প্রফিটেবল হওয়া সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। অবশ্যই যদি আপনাদের কোনো কনসেপ্ট সম্পর্কে জানার থাকে নিচে কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই এই কনসেপ্ট নিয়ে ভিডিও বানান, ইনশাল্লাহ আমি বানাই দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।